আসসালামু আলাইকুম, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। বাংলাদেশের যারা যেখানে আছেন, আমার প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, আপনাদেরকে আমাদের এই স্পেশাল লাইভে আমন্ত্রণ। এজ ইউ নো যে আমরা বলেছিলাম যে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের যুক্তরাষ্ট্রের ভূমিকা, বাংলাদেশের অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি থাকবে। এটা কি শেষ হয়ে গেছে? এটা কি আওয়ামী লীগ সরকার তাদেরকে ম্যানেজ করে ফেলেছে কিনা? এই যে কনসার্নস গুলো আপনাদের মনের মধ্যে, এই কনসার্ন গুলা দূর করার জন্য আজকে আমার সাথে, নর্মালি আমি কথা বলি, আজকে আমার সাথে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং সিরিয়াস এবং ক্লোজ observers of Bangladeshi political environmental affairs, Chandan Nandi from India. Dada, welcome to this live. Thank you for inviting me. As well, along with amar sathe achen Palash Choudhury, BNP neta, ব্যবসায়ী, political observer, analyst as well from Malaysia. Palash bhai, আপনাকেও আমন্ত্রণ আজকের এই লাইভে। আসসালামু আলাইকুম। একটু কারেকশন করে নিই, আমি বিএনপির কোনো পদবি হোল্ড করি না। আমি ব্যবসায়ী, লেখক এবং আমি সাংবাদিকতা এবং একজন শিল্প উদ্যোক্তা। ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতাকে একটু ক্লিয়ার করে নিন। Thank you so much for making correct. Dada, let me begin with you. আপনি একজন ফরেনার এবং বিদেশি এবং বাংলাদেশের সাথে আপনার ঠাই আছে এবং আপনি ভেরি সিরিয়াসলি বাংলাদেশের রাজনীতিকে অবজার্ভ করে থাকেন। I've been watching you for a long time. এবং আপনি জানেন যে বাংলাদেশ পলিটিক্যালি বাংলাদেশের বর্তমান যে এই যে টার্মোয়েল বা ডিসক্রিপেন্সিস চলছে বর্তমানে বাংলাদেশে, ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট তাদের কমিটমেন্ট টু দ্য ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস এন্ড রুল অফ ল, তারা বলেছেন যে যত দেশে অথরিটারিয়ান বা ডিক্টেটরশিপের উত্থান ঘটতে যাচ্ছে সেখানে আমরা বাধা হয়ে দাঁড়াবো। এবং এরই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ ওয়ান আফটার অ্যানাদার নিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় লাস্ট যে পদক্ষেপটা সেটা ছিল ভিসা রেস্ট্রিকশন বা স্পেশাল ভিসা রুলস। তারপরেও তফসিল ঘোষণা থেকে সরকারকে সরাতে পারেনি সরকার। মনে হচ্ছে বা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইজ আনস্টপেবল। ডু ইউ থিংক শি ইজ আনস্টপেবল অর যুক্তরাষ্ট্র সরকার এখানেই ছেড়ে দিয়েছে শেখ হাসিনাকে এবং ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ম্যানেজ বাই হার পলিটিক্যাল, আমি যদি বলি like competency or something like that, or many more to see? What is your take on this? So basically আমার যতদূর মনে হয় এই American focus on Bangladesh started a few years after the 2018 election, যেখানে democracy or এই যে electoral process was sort of thrown to the winds. সেখানে খুব পরিষ্কারভাবেই বলতে হবে, it is no secret that বাংলাদেশের প্রতিবেশী দেশ ইন্ডিয়া, যেখানে আমি থাকি, আমাদের সরকার এবং তাদের যে সংস্থা কিছু আছে তারা খুব শেমলেসলি এই একটা ইলেজিটিমেট গভর্নমেন্টকে সাপোর্ট করে, ব্যাক করে, they contributed to a large extent in bringing her back to power in 2018. They have, I'll begin with India and then we can move on to the United States. The India যে স্ট্যান্ডটা এইবার 10ই নভেম্বর 2023-এ মিস্টার ব্লিংকেন আর মিস্টার জয়শঙ্করের মিটিং এর পর যে প্রেস কনফারেন্স হয়েছিল, আমাদের ফরেন সেক্রেটারি মিস্টার বিনয় কোয়াত্রা করেছিলেন, সেখানে উনি কোয়াইট ক্লিয়ারলি মানে ইন্ডিকেট করে দিয়েছিলেন what India's position would be vis-a-vis Bangladesh, and over the days since November 10th, সেই জিনিসটা পাবলিকলি হয়তো কোনোভাবে প্রকাশ্যে আসেনি আর কি, কিন্তু the Indian government continues to support the ruling Awami League for whatever interests. Now, having said that, I'll go back to my original remarks যে এবার হয়তো 2018-র যে ইলেকশন এক্সপিরিয়েন্স ছিল, তারপরে যে চায়নার একটা গ্রোয়িং একটা ইনফ্লুয়েন্স যেটা বাংলাদেশে তৈরি হচ্ছিল অ্যাটলিস্ট ইকোনমিক্যালি, সেই জিনিসটা কিন্তু ওয়াজ বিকামিং এ জিওপলিটিক্যাল প্রবলেম এরিয়া ফর দ্য ইউনাইটেড স্টেটস।
তো সেটাকে আমার মনে হয় একটা জায়গায় অ্যারেস্ট করা, সেই জায়গাটাকে থামানো আমার মনে হয় ইউনাইটেড স্টেটসের একটা ইম্পর্ট্যান্ট ফরেন পলিসি অবজেক্টিভ। তো সেটাতে তো তখন ইউনাইটেড স্টেটস আমার মনে হয় ডাইরেক্টলি অনেকটা ইনভলভ হয়। Mhm. আর they began to justify their actions in Bangladesh by bringing in issues of democracy, human rights, uh, and stuff like that. So issues like that. So this is an old policy that the United States has followed across other areas in the world, the other areas where democracy had taken a back seat. সেটা আমরা মিডল ইস্টেও দেখেছি, পরবর্তী সাউথ ইস্ট এশিয়াতেও দেখেছি, এখন সাউথ এশিয়াতে দেখছি। তো তো obviously these are the justifications that you need in order to advance your foreign policy goals, which is very fine because political science theory-তে এই ধরনের theoretical explanations আছে about how big powers play, what kind of roles big powers play in order to advance their own interests globally. তো তো সেই দিক দিয়ে দেখতে গেলে দ্য ইউনাইটেড স্টেটস একটা যেটাকে আপনাদের বাংলায় বলে নীতিবাচক আর কি একটা পজিশন নিয়ে, টেকিং মরাল হাই গ্রাউন্ড ওভার ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, এই দুটো পার্টিকুলারলি এই দুটো ইস্যু নিয়ে দে হ্যাভ বিন ইনসিস্টিং অন ফ্রি, ফেয়ার, participatory and inclusive elections in Bangladesh, which is a fact. বাংলাদেশে অন্তত 2014 থেকে বলা যেতে পারে there have been no free, fair, participatory or inclusive elections. It's a government that has resorted to every criminal means in order to stay in power. That continues, and that needs to be stopped, I think, if the people of Bangladesh have to be heard. আমার মনে হয় যে এই ডোমেস্টিক পলিটিক্স অনেক সময় ইন্টারন্যাশনাল রিলেশনসকে ডিকটেট করে, অনেক সময় ইন্টারন্যাশনাল রিলেশনসের যে বা ইন্টারন্যাশনাল পাওয়ার পলিটিক্সের যে মুভমেন্টগুলো সেটা অনেকটা ডিটারমিন করে, বা ভাইসি ভার্সা, দুটোই হয়। But তো আমার sorry to interrupt you in the meantime. So, but ভারত, আপনি ভারতের প্রসঙ্গ নিয়ে আসছেন, ভারত ক্লিয়ারলি বলছে the people of Bangladesh will decide their government who to govern by. So, do you believe that it is authentic? It is like এটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা হচ্ছে জাস্ট plain speak. It means nothing really. It's not even rhetoric. আমার তো মনে হয় যে এটা একটা বলার কথা তো বলে নিতে হয় আর কি, বাট হিস্টোরিক্যাল এভিডেন্স যেটা আমাদের কাছে আছে, the government of India does play a role, or the government of India কিছু organizations do play a role in determining elections in Bangladesh, to not to the full extent but certainly to a great extent. থ্যাংক ইউ। সো আপনি এখন আবার ইউএস বিষয়ে বলছিলেন যে ইউএস কি বাংলাদেশকে ছেড়ে দিয়েছে, যে আর তার আর এই বিষয়টাতে আর এগোবে না, অর্থাৎ শেখ হাসিনা ম্যানেজ করে ফেলছে? আমার মনে হয় যে এটা বলা মুশকিল, আর এটা হয়তো মুশকিল, এবং এটা একটা এরোনিয়াস থিঙ্কিং হবে যে ইউনাইটেড স্টেটস বাংলাদেশকে ছেড়ে দিয়েছে। দ্য ইউএস ওয়ার্কস ইন দিস পার্টিকুলার কেস, ইউনাইটেড স্টেটস এর জন্য বাংলাদেশ এবার কিন্তু একটা টেস্ট কেস হয়েছে। অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে the United States did intervene in order to safeguard democracy, human rights and all of that, but they were not very successful, partly because of the fact that the United States jumped into the fray at a very late stage in the political process, whereas Bangladesher ক্ষেত্রে কিন্তু এটা right from the very word go, তারা কিন্তু they have been focused on Bangladesh, which means their intent is quite clear. They want to deal with, they have taken this up seriously, they want to deal with it seriously, they want to bring in all of the instruments that are required
for a big power to effect a certain political change in a particular target country. তো সেটার জন্য বাংলাদেশ is also very interesting because এখানে বাংলাদেশের কমার্স খুব ডিপলি যুক্ত আছে ইউনাইটেড স্টেটস বা ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে in the form of garments. Now we will talk about that later maybe, but এই ক্ষেত্রে the government of the United States is certainly going to have to take a very, very hard decision if it wants to intervene at a commercial trade level or an economic level and take hard measures insofar as the garments industry is concerned. সেটা in some way সেটা হয়তো শুরুও হয়ে গেছে. So you will see a conflation of political issues in international relations and economic or commercial issues in international relations. তার থেকে মনে হয় that the United States is serious about this, but the US follows a different path. আমরা আসলে সাউথ এশিয়াতে লোকজনরা আমরা খুব অধৈর্য আমরা বলি Yes. we want to see very quick results. Absolutely. But in more institutionalized, in countries where there are proper institutions, there are functional institutions, they have to follow an institutionalized process in order to achieve their objectives. আমার মনে হয় United States is doing exactly that. Yes. আমি এই কথাটা 2 দিন আগে আমি নিজেও বলছি যে এখানে সেক্রেটারি অফ স্টেট চাইলেই বাংলাদেশের উপরে যে কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না, তখন হি উইল বি সামন্ড টু দ্য কংগ্রেস, ওয়াই ডিড ইউ ডু দ্যাট এগেইনস্ট দ্য ইউনাইটেড স্টেটস ল। দাদা আইল কাম ব্যাক টু ইউ। পলাশ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার অবজারভেশনে, বিকজ আপনার কিছু মনে হয় যে যুক্তরাষ্ট্র সরকার, বিকজ ইউ যে জায়গা থেকে তারা যা শুরু করেছে, একটু আগে দাদা বলছিলেন, এই জায়গা থেকে কোনোভাবেই কি তারা সরবে? মনে হয় যে কোনোভাবে তার সরার সুযোগ আছে in addition to দাদা's remarks? ধন্যবাদ মাসুম ভাই এবং আপনার দর্শক শ্রোতা এবং বিশেষ করে আমার শ্রদ্ধেয় দাদাকে, উনি অনেক রাত জেগে সময়টা দিচ্ছেন। আমি যে কথাটা বলতে চাই, প্রথমে একটু আমি আমাদের নিজেদের আত্মশুদ্ধির জন্য আমি এক লাইনে একটা কথা বলতে চাই। আমাদের বাংলাদেশিরা খুব বেশি যেন মানে নিজের বলটার চেয়ে নিজের বলে বলিয়ানটা না হয়ে তারা খুব বেশি মনে হচ্ছে যে অন্য রাষ্ট্রে কি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে, কখন করবে, কি করছে, এবং মানে এই দিকটার দিকে তারা বেশি মনোযোগী। ইভেন এমনকি আনফরচুনেটলি দেখা যায় যে কি পলিটিক্যাল অনেকগুলো রাজনৈতিক দলের ক্ষেত্রেও আমি এই জিনিসটা খুব মানে ভালোভাবে আমি পর্যবেক্ষণ করি, যে দেখেছি যে তাদের নির্ভরতাটা নিজের শক্তির উপরে নয়, নির্ভরতাটা যেন এই যে মানে পশ্চিমা বিশ্বের বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেপের দিকে তারা তাকিয়েছে। এটা কখনো একটা জাতির জন্য গুড সাইন হতে পারে না। এটা আমি প্রথম কথা একদম সাদামাটা ভাবে বলে দিলাম, 1 নাম্বার। একই সাথে তারা করুক সেই প্রত্যাশা, বন্ধু রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করবে, বন্ধুর সহযোগিতাটা কেমন, যেহেতু আমি মজলুম হয়ে পড়েছি সুতরাং এই মুহূর্তে আমার বন্ধুদের সহযোগিতা প্রয়োজন, এটা যেমন ঠিক তেমনি একটু ধৈর্য রাখাও তো প্রয়োজন। আপনাকে আগে মনে রাখতে হবে, আমি একটা জিনিস স্পষ্টত মানে বুঝেই বলি, যেমন মানে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যে এখন নীতি বলি, পররাষ্ট্র নীতি বলি, বাংলাদেশ সম্পর্কে তাদের ভাবনার কথা বলি, পদক্ষেপের কথা বলি, এটা কিন্তু এক পুরো বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষের বিরুদ্ধে কিন্তু তাদের কোনো পদক্ষেপ নয়। প্রথম মানুষের মাথার ভিতরে নিতে হবে এটা, পদক্ষেপটা হলো একটা রেজিমের বিরুদ্ধে, একটা শাসকের বিরুদ্ধে। তাহলে একটা শাসক মানি তো একটা রাষ্ট্র নয়, পুরো রাষ্ট্র তো যন্ত্র তো আর মানে আওয়ামী লীগ না। তাহলে তারা ভাবছেন, তারা স্টেপ গুলো যারা এত কুইক মানে কিছু আশা করে, দ্রুত কিছু আশা করে, তাদের বোঝা উচিত যে মার্কিন যুক্তরাষ্ট্রে এমন কোন যদি পদক্ষেপ নিয়ে থাকেন যেটার জন্য দেখা যাবে যে মাচ পিপল এফেক্টেড হয়ে যাবে, তখন তো আমাদের সাধারণ জনগণ তো মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে চলে যাবে। যার কারণে তাদেরকে, যেহেতু এটা একটা নতুন ইভেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, হ্যাঁ, যেটা দাদা বললেন যে এটা একটা টেস্ট কেস, সুতরাং এখানে তো ধৈর্য রাখতে হবে। এবং তারা এটা অনেক ভেবে চিন্তে চুলচেরা বিশ্লেষণ করে তারা এটার উপরে কাজ শুরু করেছে, আপনাকে গণতন্ত্র সম্মেলনে দাওয়াত না দেয়া থেকে শুরু করে, তারপরে সেই থেকে যদি শুরু করেন আজ অবধি পিটার হাস সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া পর্যন্ত। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো মানুষ
বারবারই আমাদেরকে প্রশ্ন করে, ইনবক্স করে, আপনারা ওই প্রেডিকশন করেছেন, ওই অনুমান করেছেন, ওইটা সঠিক হয়নি, এটা বেঠিক হয়নি। ভাই আমরা তো মানে খোদা না, আমরা তো আল্লাহ না যে আমরা সবকিছু জেনে যাবো। আমরা মানে সার্কমস্টেন্সের উপরে কিছু বিশ্লেষণ করতে পারি আমাদের ছোট্ট মেধা প্রজ্ঞাকে কাজে লাগিয়ে। হ্যাঁ, এটা তো কেউ অথেন্টিক, আমরা তো গভর্নমেন্টের পার্ট না। গভর্নমেন্টের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কি ডিল হচ্ছে এগুলো তো আমরা আমাদের সোর্সের মাধ্যমে বা বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা এগুলোকে জোগাড় করে জনগণকে আমরা জানানোর চেষ্টা করি। কিন্তু জনগণ দেখা যাচ্ছে যে আমাদের এগুলোকে তারা ভিন্নভাবে আমাদেরকে আবার করে তারা নিজেরাই ডিমোরালাইজড হয় এবং আমাদেরকেও তারা হতাশ করে, যেটা নিতান্তই দুঃখজনক। এবার আসি আপনার মূল প্রশ্নটাতে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে সরে যাবে কিনা। আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে সরে যাওয়ার জন্য এতদূর আসেনি। আর মার্কিন যুক্তরাষ্ট্র কখনো হাফ ডোজ বা হাফ ডান খেলা খেলে না। তারা যেখানেই খেলে সেখানে ফুল ডোজ খেলে, পুরা রান খেলবে তারা। হ্যাঁ, তো সুতরাং সেটা খেলতে হলে এই প্রেক্ষাপটটা ভিন্ন। এইখানের সাথে অনেকে যে আমাদের শাসক শ্রেণীর অনেকে তো বলে বেড়ান তারা তো ইরাকে গিয়েছে, তারা ওই আফগানিস্তানে গিয়েছে, ইরানে গিয়েছে, বিভিন্ন উদাহরণ টেনে নিয়ে আসে। কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের কাঠামোগত বিষয়গুলো কিন্তু ভিন্ন ভিন্ন। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা বহুমাত্রিক। সুতরাং বাংলাদেশে যেভাবে তাদের যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে এটা যতটা কার্যকর হবে, ইরানের বিরুদ্ধে তাদের এটা অতটা কার্যকর হবে না। এখানে বুঝতে হবে যে ইরাকের বিরুদ্ধে তারা যে অভিযানটা চালিয়েছিল সেই অভিযানটা ছিল ইরাকের কাছে মানে মরণাস্ত্র বা পরমাণু অস্ত্র আছে, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তাদের অভিযান ছিল সেখানে। কিন্তু মূলত তারা হয়তো বলেছে যে সেখানে এক তত্ত্ব হচ্ছে, কিন্তু সাদ্দামের বিরুদ্ধে আমরা যদি পেছনে ফিরে তাকাই তাহলে দেখবো যে কি তারা কিন্তু বরাবরই যুদ্ধ করার আগে তারা কিন্তু সাদ্দাম হোসেনকে বারবারই বলছিল যে ওই অস্ত্রকে ধ্বংস করে ফেলার জন্য। হ্যাঁ, ওই অংশ ধ্বংস করলে তারা সেখানে হামলা করবে না। তাহলে বাংলাদেশকে যদি এখন ইরাকের সাথে মিলিয়ে যে বুদ্ধিজীবীরা কথা বলেন যেখানে বাংলাদেশের যারা টিভি টকশো গিয়ে ফাটাই ফেলেন যে যাদের বুদ্ধি প্রতিবন্ধী আমরা আমাদের দৃষ্টিতে মনে হয় বা তারা আমাদেরকে বা দাদাকে বা দাদার একটা আর্টিকেলকে বা আমাদের একটা মন্তব্যকে আপনার একটা মন্তব্যকে তুচ্ছ তাচ্ছল্য করে বিভিন্ন রকম প্রভাকাণ্ডা হিসেবে তারা করতে চায়, তারা ভীত বিদায় করতে চায়। কারণ আমরা কিছু যেগুলো ইঙ্গিত করি সেগুলো শতভাগ মিথ্যা নয়, শতভাগ সত্য তো একমাত্র আল্লাহ জানে। কিন্তু আমরা যা যা প্রেডিকশন করি বা আলোচনা পর্যালোচনা বিগত 1-1.5 বছর থেকে করে আসতেছি, হ্যাঁ, বা দাদা যতগুলো আর্টিকেল বাংলাদেশ সম্পর্কে লিখেছে, ইতিমধ্যে উনি যে বিদেশি হিসাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, যেখানে আমাদের বাংলাদেশের সাংবাদিকরা একটি মানে লাইন লেখার সাহস তাদের নাই। তাহলে তাদের যে আর্টিকেল গুলো লিখে আমাদেরকে যে মনে স্পৃহা বা জনগণের চোখকে খুলে দেওয়ার চেষ্টা করেছে, আমরা সেই জায়গাগুলোতে সরকার বলুক বা এটা মিথ্যা এটা বলুক, আপনি শতভাগ কোনো সংবাদ তো সত্য হয় না। এটা তো আপনি দেখেন যে সংবাদের উপাদান কন্টেন্ট, আমরা দেখবো শুধু কন্টেন্ট, এরপরে সংবাদকে সাজাতে গেলে, ডালপালা মেলতে গেলে, তাকে ডেকোরেশন করতে গেলে অনেক কিছুই আমাদেরকে লিখতে হয় আলংকারিক ভাবে বা আমাদেরকে পর্যালোচনা করতে হয় আলংকারিক ভাবে। পলাশ ভাই, একজন দর্শক এসকে টিভি উনি বলেছেন যে পলাশ ভাই পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সাধারণ মানুষরা টিকতে পারতেছে না, তাই বন্ধু রাষ্ট্রের সাহায্যের প্রয়োজন বা বিদেশিদের দিকে তাকায় থাকতে। এটার 1 মিনিট আপনি উত্তর দিলে আমি চলে যাবো এগেইন চন্দ্র নন্দীর কাছে। জি, এটা যিনি লিখেছেন যে এটা উনি সঠিক লিখেছেন। হ্যাঁ, এটা আপনি যদি মানে 10 লাখ মানুষের সামনে আপনার 10 জন অস্ত্রধারী যদি থাকে, হ্যাঁ, তাও আবার সরকারি লাইসেন্সধারী অস্ত্র যদি থাকে তাহলে সেটা যথেষ্ট। কিন্তু আমার কথাটা হলো যে এই কথাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও আমি মনে করি যে সে বুক পেতে গুলি নেওয়ার জন্য আমি কাউকে উৎসাহিত করছি না, আমি সেই অর্থে কথাটা বলিনি। আমি এই দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনি যেটা বলেছেন সেটা ঠিক, কিন্তু প্রতিবাদের বিভিন্ন রকম ভাষা আছে। সরকারকে নন কোপারেশন করার বা আপনার যে এখন যে আন্দোলনগুলো চলছে সেখানে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর জন্য প্রত্যেকটি মুক্তিকামী মানুষের একটা দায়িত্ববোধ আছে। শুধু আমাদের দিকে তাকিয়ে থাকা, আমরা কি পর্যালোচনা করলাম আর বিদেশিরা কি বললো, আমি জাস্ট ওই কথাটাকে মিন করতে চেয়েছি। আমি বলিনি যে বন্দুকধারীদের সামনে চলে যেতে। আমি বাংলাদেশের প্রেক্ষাপটটা আমরা জানি যে এই ধরনের অস্ত্র তাদের বুকের উপরে চালানো হয়, গুলি সরাসরি চালানো হয়। সুতরাং এটা ভেরি ডিফিকাল্ট, এটাতে কোনো সন্দেহ নাই।
কিন্তু তারপরেও আপনি আপনার যে জায়গা থেকে যে আন্দোলনগুলো আসছে, যে আন্দোলনগুলো হচ্ছে, সেগুলো যেন সফল হয়, অন্তত সেটার জন্য আপনারা একটা কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করেন। হতাশ হওয়ার কিছু নেই। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণের পক্ষে আছে এবং থাকবে। এখান থেকে তারা এক চুলও পিছপা হবে না, হয়তো একদিন আগ অথবা একদিন পর। হয়তো আপনি আজকে রাতেও শুনতে পারেন কোনো অ্যানাউন্সমেন্ট, আজকে তো মানডে, অথবা উইকেন্ডের দিকেও আপনি শুনতে পারেন। কিন্তু কথাটা হলো যে এটা দিকে না একদম করে নিজেদেরও যে করা কিছু আছে, সেটার জন্য মানসিক প্রস্তুতির কথা আমি বোঝাতে চেয়েছি। ধন্যবাদ। থ্যাংক ইউ আকাশ ভাই, অসংখ্য ধন্যবাদ। দাদা, let me come back to you. Recently, Foreign Secretary Anthony Blinken, উনি স্টেট ডিপার্টমেন্টের একটা আপনার প্রেস কনফারেন্সে লেবার রাইট নিয়ে কথা বলতে গিয়ে উনি সরাসরি যে দেশটার কথা বা যে এরিয়ার কথা উনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা। So look like it was very focused by him. Do you find any correlation between these and the US government's attitudes to the election process, or the government's defiance to the US policies? Of course. আচ্ছা, আমি বাংলাতে দাদা সরি, আমি আসলে ভুল করেছি, বাংলাতে বলি যে আপনার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গার্মেন্টস সেক্টর এর কথা উল্লেখ করে শ্রমিক অধিকার নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা উনি উল্লেখ করেছেন। তো এতে আপনি কি মনে করেন যে এই বক্তব্যটা ইউএস বর্তমানে যে ইলেকশন কেন্দ্রিক যে প্রসেস বা ডিসক্রিপেন্সিস চলছে ইউএস গভর্নমেন্টের সাথে বাংলাদেশ সরকারের, এটার কোনো মিল আছে কিনা? নিশ্চয়ই আছে। এটা তো আমি আমার প্রথম আপনি যে প্রশ্ন করেছিলেন তখনই আমি ইঙ্গিত করেছিলাম আর স্ট্রেট অ্যাওয়ে বলেও ছিলাম যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ এ বিগ ফ্যাক্টর ইন বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের বিগেস্ট ফরেন এক্সচেঞ্জ আর্নার, ইভেন মোর দেন রেমিটেন্সেস। তো দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট industry, but it is also therefore an important pressure point. তো তো সেই জায়গাটাকে যদি একটা সেখানে যদি একটা প্রবলেম দেখা দেয় বা প্রবলেম হয়, and that is labor related, সেই labor related প্রবলেমটা is going to affect the Americans obviously. তো সেখানে যদি এমন কিছু পদক্ষেপ নেয় আমেরিকা on the basis that বাংলাদেশের labor laws, labor rights, লেবার সেফটি, এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল লেভেলের না, সেটা হয়তো না, নিশ্চয়ই না, আর হয়তো হবেও না কোনোদিনও, বাট সেটা একটা পার্টিকুলার জায়গায় আনলে সেখানে যদি লেবার রাইটস গুলো বজায় থাকে বা ইমপ্রুভড হয়, সেটাকে ভিত্তি করেই কিন্তু আমেরিকান সেক্রেটারি অফ স্টেট মিস্টার ব্লিংকেনের সেই বক্তব্য ছিল। আর উনি খুব স্ট্রং ওয়ার্ডস ইউজ করেছিলেন, to the extent that the US administration could even think of sanctions and other measures, যেটা উনি বলেছিলেন টুলকিট, কোট অ্যান্ড কোট টুলকিট ইউজ ওয়ার্ড এক্সপ্রেশনটা ইউজ করেছিলেন। তো সেটা আমরা কিভাবে সেই ওনারা যদি সিরিয়াসলি এটাকে পারসু করে, আর আমার মনে হয় ওনারা এটা হয়তো খুব শিগগিরই সিরিয়াসলি পারসু করবে আর ইমপ্লিমেন্টও করবে, সেই জায়গাটা যদি আসে তখন বাংলাদেশ will have much to worry about. How the Sheikh Hasina government will deal with this problem is something that I do not know. But knowing how the ruling Awami League has been behaving over the last 2-3 months, she will of course try to brazen her way out. সেটা কতদূর সাকসেসফুল হবে is very very doubtful. এবং উনি কিন্তু এখানে বলছেন যে labor's right is equivalent to our national security issue. Right. So he has a point there, because এই labor rights টা যেই মাত্র একটা certain তার ভায়োলেশন গুলো যদি একটা certain পয়েন্টে পৌঁছয়, যেখানে it will become difficult for some of these ready-made garment factories to produce the required volume of of garments or exports, যে টার্গেটস গুলোকে ম্যাচ যদি না করতে পারে, it's obviously going to affect the Americans. And তার সঙ্গে একটা আমেরিকান ইকোনমিক, national security is not political always, national security is also economic in many ways.
সেটা ইকোনমিক ডাইমেনশন আছে একটা, সেই ইকোনমিক ডাইমেনশনটা যদি আমেরিকার affected হয়, adversely affected হয়, obviously America will take necessary actions in order to correct that problem. ওকে, সো এতে আপনি বলতে চাচ্ছেন যে এই জায়গা থেকে, বিকজ এটা যে উল্লেখ করা এবং এটাকে হাইলাইট করা, it is very suspicious. Something maybe something can be imposed. I mean, it could be the government's interest, it could be the scapegoat to implement something over the Bangladeshi government by the United States. Right? Do you agree with this? Well, all I would say is that big powers behave in certain ways, and they always find problem areas which they would call addressing these problem areas. But but in real terms, dekhte gele these problem areas are actually the justification points through which international power can be projected in a particular country of interest. Okay. Thank you. I'll come back to you. Palash bhai, দাদা ক্লিয়ারলি বলেছেন যে ভারত যতই মুখে তারা বলুক না কেন, ভিতরে ভিতরে আমরা কনসার্ন করে যাচ্ছি বা আমরা আসলে সবসময় বলে থাকি, ভিতরে ভিতরে কিন্তু শেখ হাসিনা সরকারের মূল পাওয়ারের জায়গাটা ভারতে, আমি আনডাউটলি এটা আমরা বলতে পারি। এই ক্ষেত্রে আপনি ভারতের উদ্দেশ্যে এজ এ বাংলাদেশি নাগরিক, অনেকে নিশ্চয়ই এগুলো দেখে, ডেফিনেটলি দেখে, সিকিউরিটি এজেন্সিজ দে অলওয়েজ মনিটর দোজ কাইন্ড অফ প্রোগ্রামস। সো আপনার কি বলার আছে যে ভারতের উদ্দেশ্যে এই যে 16 কোটি 18 কোটি মানুষের ভোটাধিকার বঞ্চিত করে, এবং আমি যদি বলি যে আপনার রেসপন্সিবল ওয়েতে একনিষ্ঠভাবে একটা অথরিটারিয়ান গভর্নমেন্টকে বাংলাদেশে রেখে দেওয়া, কারণ কোনো সমর্থন চীন থেকে নাই, রাশিয়া থেকে থাকলে আছে, কিন্তু মূল জায়গাটা আমরা সন্দেহ করে থাকি। দাদা এটা ক্লিয়ারলি বলেছেন ভারত। আপনার উদ্দেশ্য, আপনি ভারতের উদ্দেশ্যে, ভারতের অথরিটি, there are many people in the India's government who speaks Bangla, and also they understand Bangla too, and they translate those stuffs into Hindi. I know that very well. So can you আপনি কি বলবেন আপনি ভারতের উদ্দেশ্যে, যে আমরা তো we are troubled country, troubled nation? না, এখানে আমি আপনাকে একটা কথা বলি, ধন্যবাদ। এবারের প্রেক্ষাপটটা কিন্তু 14-18 নয়। হ্যাঁ, ভারতের যে ইন্টারভেন বা ভারত যে জিনিসটা চেয়েছিল, বিশেষ করে বিজেপি সরকার ক্ষমতা আসার পর, যে বাংলাদেশের এই সরকারকে বা এই রেজিমকে তারা যেভাবে একেবারে বুকে টেনে নিয়ে, মানে একেবারে তাদের মানে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে একেবারে নির্বাচনী ব্যবস্থাপনা যে হাত দেয়া, আমার মনে হয় সেখান থেকে ভারত, আমি এখন আর বাংলাদেশের 18 কোটি মানুষের উদ্দেশ্যে বলবো না, ভারত তার নিজের প্রয়োজনের তাগিদে, ভারত তার নিজের, আবারও আমি রিপিট করি, ভারত তার নিজের প্রয়োজনের তাগিদে, নিজের রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে ভারত বাংলাদেশের এই নির্বাচনে, এই রেজিমের এই যে একতরফা নির্বাচনের যে তফসিল ঘোষণা হলো, এখানে ভারত কোনো সমর্থন দিবেন না, দেওয়া উচিত নয়। ভারতকে আমি এই জায়গা থেকে তার নিজের যে ধরো স্বার্থ বলি, যে নিজের যে রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বলি, সেই নিরাপত্তার স্বার্থে তাদের এই নির্বাচনে বা অতীতের মতো 2014-তে যা 18-তে যা ঘটেছে, আমাদের বাংলাদেশের জনগণ তা ভুলে যেতে চায়। আর এখন কিন্তু ভারত দাঁড়িয়ে আছে বিশাল এক চ্যালেঞ্জের মুখে। আপনাকে আমি কেন সেটা বলছি, সেটা বললাম যে কি আমার দর্শক শ্রোতাও যেন সেটা মাথায় রাখে, যে জনগণও যেন সেখানে সাহসী হয়। কারণ ভারত এখন মনের দিক থেকে মুখে ভাষা ভাবে কিছু কথা না বললে নয়, পিতে বলছেন ঠিকই, কিন্তু ভারত কিন্তু যেভাবে আগে আমাদের উপরে চাপিয়ে দিতে পেরেছিল সরকারকে, এবার সেটা পারবে না। আর যদি করে, এটা ভারতের ক্ষতি হবে। কারণ বাংলাদেশ ইতিমধ্যে ভারতে এবং ভারতকে রেখে চীনের পেটের ভিতরে ঢুকে গিয়েছে। চীনের পেটের ভিতরে ঢুকে যাওয়ার কারণে চীন এই কথাটুকু 1 সপ্তাহ আগে চীন বলতে বাধ্য হয়েছে যে আমরা বাংলাদেশের এই রিজার্ভ সংকটের সময় আমরা রিজার্ভের সহায়তা দিব। তাহলে আপনি বুঝেন যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বহু দূর এগিয়ে গিয়েছে। তাহলে এই অবস্থায় যদি বাংলাদেশ এই সরকার যদি আরেকটা যেন তেন নির্বাচন করে আবার সরকার ব্যবস্থায় ফিরে আসে, তাহলে ভারতের যে 7 সিস্টার আছে, আমি তো মনে করি যে চীনের কারণে সেটা হুমকির মুখে পড়বে এবং চীনের আধিপত্য এখানে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। ইতিমধ্যে ভারত তার নেবারার আরো অনেক কান্ট্রি, নেপাল,
মালদ্বীপ এবং শ্রীলঙ্কাতে তাদের আধিপত্য বা বহুলাংশে তাদের হ্রাস পেয়েছে। একমাত্র বাংলাদেশ তাদের একমাত্র ভরসা স্থল। আমার বক্তব্য হলো বাংলাদেশের কথা যতটা ভাববেন তারা তাদের কথাটাও যেন এবার ততটাই মাথায় রাখেন, এবং তারা রাখবেন বলে এটা আমি তাদের বিভিন্ন বিশ্লেষণে, বিশেষ করে থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তাদের বিশ্লেষণে আমি বুঝি যে তারা ভারতকে বারবার পরামর্শ দিচ্ছে যে তোমরা একই ভুল করতে যেও না, সব ডিমগুলো একটা ঝুড়িতে রেখে ভুল করেছো আর সামনের দিকে সেই কাজটা করতে যেও না। এটা ভারতের যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা মোটামুটি ভাবে বা যারা কলাম লিখেন বিভিন্ন পত্রিকায় তারা ভারতকে এই পরামর্শ দিচ্ছেন। সুতরাং ভারত এবার বাংলাদেশের ব্যাপারে খুব বেশি মাথা ঘামাতে পারবে বলে আমার কাছে সেটা মনে হয় না। থ্যাংক ইউ। let me return to চন্দন দাদা। ভারতের এই আনইকুইভোক্যাল সাপোর্ট আওয়ামী লীগ গভর্নমেন্টকে এই বাংলাদেশের 17 কোটি মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে দেওয়ার কি কারণ থাকতে পারে? ওয়াই দে জাস্ট লুক লাইক দে আর ব্লাইন্ড টু আওয়ামী লীগ? কেন তারা আওয়ামী লীগের বাইরে? বিএনপি তো এর আগে ক্ষমতায় ছিল, বিএনপি কি ভারতকে শেষ করে দিয়েছে? বিএনপি কি ভারতের আপনার বর্ডার তুলে ফেলছে? কিছুই তো না। তাহলে আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতের এই আনইকুইভোক্যাল বা আনরাভেল সাপোর্টের কারণটা কি বলে আপনার কাছে মনে হয়? খুব সংক্ষিপ্ত করে বললে দর্শকরা বুঝতে পারবে, যে কারণ আপনার এই দৃষ্টিটা ভেরি ইম্পর্টেন্ট। দাদা আপনার মাইকটা বন্ধ। একটা হিস্টোরিক্যাল রিজন আছে আওয়ামী লীগের সঙ্গে আমাদের সরকারের, সেটা কংগ্রেস আমলেও ছিল, এখনো সেটা কন্টিনিউ করছে আর কি। খুব সংক্ষেপে বলতে গেলে আমি এটা বলবো যে আমরা একটা এই সরকার আমাদের নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে 2014-তে ওরা এলো, আর 2014-তে শেখ হাসিনাও ফিরে এলেন। তারপরের থেকে it has been business as usual. We never bothered to review our relationship with Bangladesh. ঠিক আছে, এর মধ্যে অনেক কিছু ইনভলভড আছে, এখানে অনেক ধরনের কোঅপারেশন ইনভলভড আছে। সেই কোঅপারেশনটা কি ট্রুলি কোঅপারেটিভ হয়েছে, যেটাতে বাংলাদেশ অনেক কিছু পেয়েছে বা ইন্ডিয়া অনেক কিছু পেয়েছে? তো বাংলাদেশের একটা অভিযোগ আছে যে আমরা ভারতকে অনেক কিছু দিয়েছি, তার তুলনায় ইন্ডিয়া কি বাংলাদেশকে অনেক কিছু দিতে পেরেছে? Now that is a probably a very valid question as far as the Bangladesh government is concerned. But Bangladesh government must also realize that India কিন্তু বাংলাদেশের এই পরপর দুটো ইললেজিটিমেট গভর্নমেন্টকে যে রেকগনাইজ করেছে, সেটা একটা ম্যাসিভ কন্ট্রিবিউশন। সেটা সেটা করেছে। আর আমার মনে হয় যে ইন্ডিয়ার রিলেশনশিপটা এখানে একটা পাজল আছে, এটা আমি আগেও বলেছি, বারবার বলেছি, আই ক্যান রিপিট দ্যাট অ্যাড নসিয়াম। সেটা হলো যে আমাদের জন্য তো এই মুহূর্তে চায়না ইজ আ বিগ থ্রেট, তাই না? কনসিডারিং হোয়াট এভার এলস হ্যাজ হ্যাপেন্ড ইন আওয়ার নেইবারহুড। তো সেখানে যদি আমরা একটা গভর্নমেন্টকে বা আমরা একটা পার্টিকুলার দলকে সাপোর্ট করি, যেটা আমরা প্লেন সাইটে দেখতে পাচ্ছি যে will completely be swamped by China if it returns to power, তখন ইন্ডিয়ার পজিশনটা কি হবে? তো আমাদের এই যে very puzzling stand, very ambiguous, mysterious sort of a stand on Bangladesh, on Awami League, is it governed by our national interest, or is it governed by the interest to sort of the interest to sort of pave the way for the benefit of maybe one or two big business houses? Let me bring a very solid point from yesterday. Yesterday, there were the World Cup cricket final took place. India defeated to Australia. এবং এই জায়গাতে বাংলাদেশি মানুষের উচ্ছ্বাস ইন্ডিয়া বিরোধী। Have you noticed that, দাদা? Absolutely. সেটা ক্রিকেট ম্যাচ দেখে যে আমাকে সেটা বলতে হবে তার কোনো নেই। আর আমি তো I mingle with Bangladeshis as they are known, right? And I know that even Bangladeshis
talk to me, mingle with me, thinking that I'm one of them. Yes. Well, it's the human connect আর কি। তো Yes. সেখানে নানান ধরনের বক্তব্য শুনি। আমার মনে হয় the Indian government is purely seeing this issue from a very power politics perspective, from a very from a very short-sighted perspective. তারা হয়তো এইটুকু কোনোভাবেই ফ্যাক্টর ইন করছেন না যে if the people's support for a country, যেটা আগে এক সময় tremendous ছিল because of India's contribution Yes. in Bangladesh's liberation war, Yes. তার সেই গভর্নমেন্ট পরবর্তীকালে সেই সেকুলার সোশ্যালিস্ট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিকের সঙ্গে যে ইন্ডিয়া এনগেজ করতো, সেটা তো অনেকটাই একটা জায়গায় পরিবর্তন হয়েছে। কিন্তু কিন্তু বাংলাদেশের লোকজনরা এই এই পার্টিকুলার পজিশনে এলো কি করে? ইটস বিকজ অফ দি আই উড সে যে এই একটা পার্টিকুলার পার্টি which is an epitome, an example of everything that can be rotten about a political party. It is corrupt, it Yes. is violent. আচ্ছা, আমি এই আপনার দর্শকের এই জায়গাটাতে আমি একটুখানি দাদা উত্তর দিতে চাই। একজন সম্মানিত দর্শক একটা কথা বলেছেন, আমি যে কথাটা এই যে যিনি বলেছেন যে চীন ছিল বাংলাদেশের মহাজন, যে চড়া সুদে বিডি টাকা দিচ্ছিল, তাছাড়া বাংলাদেশের তার কোনো রোল নেই, যেটা ভারতের আছে। অ্যাবসলিউটলি কথাটা রাইট, কিন্তু কথাটা যে কথা আমি যে জায়গাটাতে নিতে চাই যে বাংলাদেশের ভেতরে যদি মানে চীন এখন যেভাবে টাকা দিয়েছে, সেই টাকা যে চড়া সুদে দিচ্ছে, এই টাকাগুলো পে করতে গিয়ে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে তারা কিন্তু এখন কথা বলছে, তারা কিন্তু ভারতও কিন্তু এবং চীন এবং ভারত কাছাকাছি ডায়ালগ, তাদের কথা সংলাপ, হ্যাঁ, যে বাংলাদেশের মানে বা ভাগ্য নির্ধারণ বা জনগণ করবে। তারপরে চীনা রাষ্ট্রদূতকে বলতে শুনেছি যে আমরা চাই সাংবিধানিক ধারা নির্বাচন হোক। তাহলে তারা কিন্তু এখন বলছে, শুধুমাত্র মহাজনের ভূমিকা নাই, তারা মানে সই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়। আর আমি বুঝাতে চাচ্ছি এটা যে আমি কেন আজকে চীনকে মানে এই আজকের আলোচনা, কারণ দাদা তো নিজে ভারত সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলছেন। উনি ভারতের একজন প্রখ্যাত সাংবাদিক। এই যে উনি একটু আগে বললেন যে আমাকে খেলা দেখে জনগণের যে ভারতের বিপক্ষে, এটা দিয়ে মূল্যায়ন করতে হবে না। দাদা নিজেই তো মানে বাংলাদেশের পক্ষে কথা বলছে, বাংলাদেশের অবক্ষয়গুলো নিয়ে উনি কথা বলছেন। সরি টু ইন্টারাপ্ট ইউ। আমি ইন এডিশন টু দ্যাট, গতকালকে আইসিসির যে পেজ ছিল, সেই পেজে সম্ভবত ওভার 35,000 কমেন্টস, more than half of them. আপনার কথা 100 বার ঠিক। হ্যাঁ, না, ইয়েস, আপনার কথা 100 বার ঠিক। বাংলাদেশ তো ভারতের কথাটাতে, ভারত গত 2টা নির্বাচনে এই সরকারকে যা করেছে, এটা কখনো ভুলার কথা নয়, 14 এবং 18 বিশেষ করে, এবং 2008-এও করেছে। প্রণব মুখার্জি নিজের বইতে লিখেছে যে উনি কিভাবে মইনুল আহমেদকে এক্সটেনশন দিবে এবং তারা কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে, কিভাবে তিনি মধ্যস্থতা করেছেন, এটা ওনার আত্মজীবনী বইতে লেখা আছে। সুতরাং 2008 বলেন, 14 বলেন, 18 বলেন, মানুষের মনে সে ক্ষতটা কিন্তু তৈরি হয়ে আছে। ভারতের সেই ইয়েটার কথা তো আমরা অস্বীকার করি না, কিন্তু এখন আমি নতুন করে যে এলিমেন্টসটা আনতে চাই যে ভারত যদি ভারতের সাথে চীন, এখন চীন যদি আমাদের কাছে যদি বেশি কাছাকাছি আসে, জাস্ট আপনি মানে গ্লোবাল পলিটিক্সটা আমি দর্শকদের বোঝানোর জন্য বলছি, এটা আমি নিজেও ভারতকে সমর্থন করছি না, ভারতের এই রোলকে আমিও প্রচন্ডভাবে ঘৃণা করি, নিন্দা জানাই যারা তারা করেছে। কিন্তু মাসুম ভাই আপনি জাস্ট আমি আপনাকে যে পয়েন্টটা একটু আপনার মাধ্যমে দর্শককে দিতে চাই, চীন যত বেশি বাংলাদেশের বন্ধু হতে চাইবে, রাশিয়া যত বেশি বাংলাদেশের বন্ধু হতে চাইবে, মার্কিন যুক্তরাষ্ট্র তত বেশি আমাদের জন্য পাশে এসে দাঁড়াবে। আপনাকে এই ইকুয়েশনটা বুঝতে হবে। এই জন্য আমি বারবার চীনের প্রসঙ্গটা আনছি যে চীন বা বাংলাদেশে কোনোভাবে আধিপত্য বিস্তার করুক, এটা মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে না। রাশিয়ান জাহাজ আসুক, এটা কখনো তারা চাইবে না। যার কারণে আমি এবার মানে দাদা যেহেতু ভারতের পক্ষ থেকে উনি বক্তব্য দিচ্ছেন, আমি চীনের বিষয়টাকে নিয়ে এসেছি এই কারণে যে এটা যা হচ্ছে, তারা যে বাড়াবাড়ি বাংলাদেশকে নিয়ে করতে চাচ্ছে, এটাতে বাংলাদেশের মঙ্গলই হচ্ছে।
তখন এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে চীনের অবস্থানটা এবং এটা নিয়ে ডিপলি কনসার্ন হবে কে মার্কিন যুক্তরাষ্ট্র। থ্যাংক ইউ জি বলুন। দাদা, ভেরি খুব ব্রিফলি আমি আপনার কাছে জানতে চাই যে আপনি আপনার পত্রিকাতে সজীব ওয়াজেদ জয়ের যে উনার যে ইমার্জিং হঠাৎ ফ্রম লুক লাইক ফ্রম এ রাবল, out of rubble he just emerged from somewhere. So আপনি এটা বলছেন যে mysterious returns, but why did you brand it as a mysterious? Because visibly he was on the stage. Briefly. Okay. তো আপনি যখন বাড়ি যান ছুটিতে, you tell your friends, right? Yes, I maybe do. you even put your comments on social media that I'm going home after so many months or so many years. This is what I'm going to do back home. এগুলো তো খুব নর্মাল রিয়াকশন যে কোনো একটা ইন্ডিভিজুয়ালের জন্য। Yes. তো why is it that we did not hear from him in the last 8 to 9 months? A complete silence একটা লোকের। সেই বিদেশে থাকে, that is all fine. His mother is the prime minister of this country. He has friends in the Army League and elsewhere. তো আমরা সেগুলো কিছুই দেখিনি আর কি। হ্যাঁ, আর সাডেনলি আউট অফ একটা ওই ইয়ে চললো আর কি, একটা উইসপার ক্যাম্পেইন চললো যে সজীব ওয়াজেদ জয় 18 তারিখে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড প্রোগ্রামে থাকবে। ভেরি নাইস, বাট সে কোথা থেকে আসবেন, কবে পৌঁছবেন, এগুলোর তো কোনো মেনশন নেই সেই রিপোর্টগুলোতে। রিপোর্টগুলো তো হাফ বেকড মনে হলো আমার ইন আ ওয়ে। যতটুকু গভর্নমেন্ট চেয়েছিল ততটুকুই পাবলিশ করা হয়েছিল। তো এই যে সিক্রেসি, এই যে সাটারফিউজ, এই যে এক ধরনের শিক্যানারি, এই যে এক ধরনের হুডউইঙ্কিং, এই যে এক ধরনের স্মোক স্ক্রিন তৈরি করা, সেটা তার বাড়িতে ফিরছে। It is his country. His party is in power. His mother is the prime minister of this country. তার এত লুকোচুরি কিসের? তো সেই লুকোচুরিটা আমার মনে হয় তার মধ্যেই হয়তো একটা উত্তর লুকিয়ে আছে, এই লুকোচুরিটার মধ্যে, যে তাকে লুকিয়ে থাকতে হবে। তো তার দেশে আসার পরেও আর কি শুধুমাত্র এয়ারপোর্টে একটি ভিডিও তোলা হলো। সেই একটি ভিডিওই কিন্তু ওই ডিপার্চার লাউঞ্জ থেকে আমরা দেখতে পেলাম জনয়েক ব্যক্তি সেই ভিডিওটাকে নিশ্চয়ই তুলেছিল। আমরা বুঝি সে কে, কিন্তু সেই একটি আর বাকি কোনো কিন্তু ওখানে যারা প্যাসেঞ্জার্স ওয়েট করছিল ডিপার্চার লাউঞ্জে তারা কিন্তু হয়তো ভিডিও তুলেছে কি তোলেনি আমরা জানি না, বাট দ্যাট ওয়াজ দ্য অনলি ভিডিও দ্যাট ওয়েন্ট ইনটু সার্কুলেশন। এন্ড তারপরে উই ডোন্ট ইভেন নো উনি কোন এয়ারলাইনে এলেন, কি ব্যাপার। তো উনি 18 তারিখে তার পরের দিন একটি পাবলিক একটা ফাংশনে উই স হিম অ্যাট সাভার। তো সেটা শেষ হওয়ার পর থেকে কিন্তু there has been absolute silence as far as he is concerned. He is returning to his country. There is an election going on. উনি ওই যে মঞ্চ থেকে ওই দিন সাভারে উনি একটা ইনসেন্ডিয়ারি স্টেটমেন্ট করেছিলেন যে 10 বছরের মধ্যে বিএনপি আর জামাতের কোনো ট্রেস থাকবে না বাংলাদেশে। দ্যাটস আ পলিটিক্যাল কমেন্ট। আর এটা একটা ইলেকশনের বাজারে, ইলেকশনের একটা প্রসেস চলছে তার মধ্যে করা। তো people would obviously, I would certainly expect him as the Prime Minister's son, who is also the ICT advisor to the Prime Minister, to be more vocal in fact. তো ওনাকে তো আমরা দুদিনে একদম কোথাও কোনো বক্তব্য দিতে শুনিনি। তো এই বক্তব্যটা, এই যে সাইলেন্সটা, এই সাইলেন্সটা কি ওনার নিজের, নাকি ওনাকে উনি কোনো পার্টিকুলার ইনফ্লুয়েন্সের আন্ডারে এই সাইলেন্সটা মেনটেন করছে? তো এই জিনিসগুলো আমাদের এগুলো খুব মানে চোখে নজরে পড়ে আর কি। and it cannot miss people's eyes যে উনি আসার পর 17 তারিখে এলেন, উনি 18 তারিখে ওই প্রোগ্রামে গেলেন, 19 আর 20 অনেকে হয়তো তাকে এক্সপেক্ট করেছিল উনি টেলিভিশনে আসবেন, আওয়ামী লীগেরই যত সব মাউথপিস আছে সেগুলোতেই হয়তো আসতেন, কিন্তু অন্তত দেশবাসীকে বলতেন তার পলিটিক্যাল ভিউজ আরেকটু বিস্তারিত ভাবে উনি যদি বলতেন, তাহলে আই এম শিওর বাংলাদেশের লোকজনরা ওনার থেকে অনেক কিছু অর্জন করতে পারতো অ্যাবাউট
the role that he might like to play in this election, But he said that in the sorry to interrupt you. He said right. something. For example, in about 10-15 years, there will be no Jamaat PNP. There will be Correct. That's it. That's it. But what is where উনি যদি বলতেন যে ওনার আরেকটু মানে একটু ব্রডলি যদি উনি ওনার ভিশনটা পলিটিক্যাল ভিশনটা যদি বাংলাদেশিদের সামনে রাখতেন, সেই অপরচুনিটি কি তার নেই, বা তাকে কি বারণ করা হয়েছে এই ধরনের অপরচুনিটিকে অ্যাভেল করতে? তো why this secrecy, why this subterfuge, why this at a surreptitious entry of the country's prime minister's son? But you mentioned in your report that or article that he came by Emirates. আমি তাই শুনেছি আর কি, and I'm sure, I hope that he was a passenger on an Emirates flight, but that can also be put under the microscope and investigated properly. I got you. Thank you so much. We are very close to the end. পলাশ ভাই, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যারা বলছেন যে আপনিও বলছিলেন যে আমেরিকার উদ্দেশ্যে বসে থাকার সুযোগ নেই, আপনার আমাদেরকে নিজেদের কাজ করতে হবে। বাংলাদেশের ফ্রম দ্য রিয়েলিস্টিক পার্সপেক্টিভ ও রিজনেবল ওয়েতে বাংলাদেশের এই গণতান্ত্রিক ফোনা মানুষ যারা আছেন বর্তমানে জিম্মি দশায় বর্তমানে আছেন, এবং বলতে গেলে এক ধরনের, আমি যদি বলি বাংলাদেশের আপনার মানুষ যারা আছেন তাদেরকে আমি সেমি প্যালেস্টাইনিয়ানস বলেই অভিহিত করতে চাই, দ্যাট হোয়াট ইজ গোয়িং অন রাইট নাও ইন বাংলাদেশ। সো what is your message to those people oppressed and on the run, and আমি যদি বলি যে kind of being tortured by the government's agencies this way or that way? What is your message to them? ধন্যবাদ আপনাকে। না, এটাতে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই। যে বাংলাদেশের মানুষ আপনি যেভাবে বলেছেন এবং যে মুক্তিকামী মানুষ যেভাবে আজকে নির্যাতিত হচ্ছে বাংলাদেশে, এটাকে আমি আমাদের ইতিহাসে যেটা পড়েছি এই দৃশ্যের সাথে, বা তাদের যে বনে জঙ্গলে মাঠে ঘাটে পথে প্রান্তরে খেতে তাদের যে রাত্রি যাপন আমি যেটা দেখেছি, এটা আমরা ইতিহাসে পড়েছি। এটার এরকম একটা ঘটনা ঘটেছিল, মানে এরকম একটা ঘটনার জনযুদ্ধের প্রস্তুতি, বা এরকম হয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা যখন আমাদের দেশ স্বাধীনতার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছিল 1971 সালে। এরকম দৃশ্য নাকি তখন দেখা গিয়েছিল, এবং ইতিহাস কিন্তু তাই বলে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে যারা মুক্তিযুদ্ধের জন্য সংগঠিত করেছে বলে বা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বলে যে দেশটা দাবি করে, আজকে সেই দলের বিরুদ্ধে তেমনই একটা জনযুদ্ধ বাংলাদেশকে করতে হচ্ছে। এটাই হলো বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের জায়গা, এবং এটা আমি জানি না এটাতে তা মানে এই সরকার লজ্জাবোধ করে কিনা, বিব্রত বোধ করে কিনা, তারা এটার জন্য কখনো কোনোদিন জাতির কাছে ক্ষমা চাইবে কিনা। কারণ এরকম আমরা যেভাবে দেখেছি যে তাদেরকে বাড়ি বাড়িতে যেভাবে রাজাকার আলবদররা দেখিয়ে দিত, এখন আমরা বিরোধী দলের নেতা কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে সাদা মাইক্রোবাস নিয়ে একটা বিশেষ শ্রেণীর সাদা পোশাকে আপনি বাড়িঘর দেখিয়ে দিচ্ছেন, তাহলে আপনি কিভাবে এটাকে 71 সালের বাইরে মানে এটাকে আপনি চিন্তা করবেন? ঠিক মুক্তিযুদ্ধের সময় যেভাবে আপনার এই বিভিন্ন রাজাকার বাহিনীরা তারা লিস্ট করে দিত পাকিস্তানিদেরকে, লাইক এখানে মুক্তিযুদ্ধের বাড়ি এই অংশে এরা কাজ করে, একইভাবে বিএনপি জামাতের কর্মীদেরকে লিস্ট করে দেওয়া হচ্ছে। দিস ইজ ভেরি আনপ্রেসিডেন্টেড। যে এই কথাটাই আমি বলতে চাইলাম যে এই জিনিসটাই তাদের জন্য সবচেয়ে লজ্জা। এবং এখানে কি হয়েছে, যেই সরকারটা যেই পার্টি বাংলাদেশের কনস্টিটিউশন ফার্স্ট কনস্টিটিউশন এস্টাবলিশ করেছিল, ওই কনস্টিটিউশনের যে বেসিক প্রিন্সিপলস সেগুলোকে এত মানে ভায়োলেট করছে, and it's turning against the very people that it swears it used to swear by or it swears by. আমার মনে হয় এই যে রোল রিভার্সাল ইন এ ওয়ে, পলাশ ভাই ঠিকই বলছিলেন একটু আগে, that the Pakistani army was hated by the Bangladeshis and rightfully so. But আর যেই ধরনের রিপ্রেশন, যেই ধরনের ভায়োলেন্ট state use of state machinery, state police against the people of Bangladesh হচ্ছে, আমার তো মনে হয় that it's not very different from what the Pakistanis used in Bangladesh before 1971. So this is a political party that has violated every principle of the liberation movement. How does it even claim to be using the same arguments and the same principles and the same values of the liberation movement?
তাহলে দেখা গেল দাদা যেটা কনক্লুশনে দাঁড়ালো, উপসংহারে দাঁড়ালো, তাহলে বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েও কিন্তু স্বাধীন হলো না। তখন হয়তো বোঝা গেল যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে করছে। আজকে কিন্তু আপনি আপনার দেশে আপনার 55,000 বর্গ মাইলে আপনি আজকে কারাগারে বন্দী হয়ে গেছে বাংলাদেশের মানুষ। তাহলে আজকে কিন্তু তারা যে ভূমিকায় গেছে, যেটার জন্য, যে ভোটের জন্য লড়াই করেছে কে? এই আওয়ামী লীগ, এই বঙ্গবন্ধুর কথা বলা হয়, তাই না? তাহলে সেই ভোটের জন্য আজকে তাদের বিরুদ্ধে জনগণ 18 কোটি মানুষ লড়াই করছে। এটাই তো বাংলাদেশের মানুষের। পলাশ ভাই, আমি দাদার উদ্দেশ্যে আপনার উদ্দেশ্যে বলবো, আমাদের উই হ্যাভ টু ফিনিশ বাই দ্য ওয়ে। এই যে 80% মানুষ ডাইরেক্টলি এই একটা পরিবর্তনের জন্য মুখী আছে, ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করার, এবং এটাকে ব্লক করে দেওয়া হচ্ছে। ব্লক মানে কি? এটা এই অধিকার চাইতে গেলেই লাশ হয়ে ফিরতে হচ্ছে, এখানে চলছে গুপ্ত হত্যা। Will there be a serious repercussion for this, Dada, you think, in the future, for India's supports, I mean, and Bangladesh, the Awami League, for Awami Leagues too? দাদা, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। ওকে, আমি 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 বলছিলাম যে মানে ইন্ডিয়া এটাকে কিভাবে ডিল করবে will depend primarily on the way in the way the United States acts now. If we expect, or if we see real results on the ground in terms of the US moves, then certainly India's maneuvering যে ক্যাপাসিটিটা আছে সেটা যথেষ্ট কমে যাবে। বাট ইন্ডিয়াকে এখানে বাদ দেওয়াও যাবে না ইন আ ওয়ে, কেন কিনা এখানে ইন্ডিয়া ইজ আ নেইবার অ্যান্ড ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট নেইবার। তো সেই জায়গায় আমার মনে হয় that the United States and the India যে ডিফারেন্সটা এখন অ্যাপারেন্টলি আমরা দেখছি, সেটা হয়তো in the event there is a change in the situation in the days and weeks to come, তারপরে আমার মনে হয় both the US and the India will probably have to take a more pragmatic view about Bangladesh's politics and the kind of system that will prevail in Bangladesh in the event that this government sort of collapses even, আমি যদি বলি আর কি। So the days ahead are going to be very difficult. There are economic problems. এই পার্টিকুলার সরকার ওই ইকোনমিক প্রবলেমস কে তোয়াক্কাই করছে না, কিন্তু এই ইকোনমিক প্রবলেমস গুলোই কিন্তু খুব শিগগিরই এসে এই গভর্নমেন্টের জন্য একটা ম্যাসিভ প্রবলেম হবে, বিকজ দে আর নট ইভেন ইন্টারেস্টেড ইন ডিলিং উইথ ইট। ওরা তো ওই পার্টির থেকে লোক ভাঙিয়ে আনা, ওই পার্টির থেকে টাকা দিয়ে তাকে এদিকে আনা ওদিকে আনা, এসবের মধ্যে বিজি তারা। দে আর নট ইভেন কনসার্নড অ্যাবাউট ওয়্যার দ্য ইকোনমি ইজ হেডেড। How do you, Dada, how do you, I mean, define this kind of, is it politics? Is it a politics? Well, it is politics, for certainly politics. ওদের মানে আওয়ামী লীগের পার্সপেক্টিভে হয়তো এটাই পলিটিক্স। সেই জন্যই আমি বলছি যে is this a government that is actually in favor of this people, of the people of Bangladesh? Is it actually thinking about the welfare of the people of Bangladesh? That is a question that I would leave behind for my viewers to think about. Okay. Dada, অসংখ্য ধন্যবাদ পলাশ ভাই. Thank you so much for your time. We know that we have a very limited time. So, Dada, আপনাদের সারসংক্ষেপ হলো। না, আমি এখানে আমাদের দুইটা লাইন আমার শেষ দিকে একটু যোগ করার আছে, তারপর আপনি কনক্লুশন করেন, কারণ আমরা আরো 7 মিনিট কন্টিনিউ করতে পারি, নো প্রবলেম। আমি জাস্ট যে কথাটা বলছি যে আমি যেটা বলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে এখানে মানুষ যেভাবে হতাশ হয়ে আছে, এখানে হতাশার কোনো কারণ নেই। এখানে তাদের দিক থেকে অনেকগুলো মানে কার্যকর পদক্ষেপই বাংলাদেশের জন্য আসবে। সেটা বাংলাদেশের এই যে পোশাক শিল্পের উপরে তাদের যে একটা নিষেধাজ্ঞা বা করা, এটা কিন্তু ওই যে সপ্তাহখানিক আগে যে মানে নীতি ঘোষণা করা হয়েছিল, শ্রমিকদের নীতি, সেখানে যদি জনগণ লক্ষ্য করে তাহলে দেখবেন, আমি দুইটা জিনিসের প্রতি দর্শকদেরকে লক্ষ্য করা রাখার জন্য, চোখ রাখার জন্য বলবো, সেখানে সেই পলিসিটা ঘোষণা করা হয়েছে, লেখা হয়েছে বিশ্বব্যাপী
কিন্তু লাস্টে কিন্তু শুধু বাংলাদেশের অংশটা কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, শুধু মেনশন করা হয়েছে স্পেশালি বাংলাদেশ। আর দ্বিতীয়ত আমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে যে বাংলাদেশ ছাড়া অন্য কোথাও শ্রমিকরা এত নির্যাতিত হন না পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে। তো সুতরাং এখানে কিছু না কিছু ঘটনা আছে, যে ঘটনাটা আমরা দেখতে পাবো। আর শেষ বাক্যের শেষ কথা হলো, আসার কথা জনগণকে বোঝানোর কথা হলো এটা, যে সরকার বারবার এই যে তারা যে বলে যে আমাদের ইয়েটা হয়ে গেল, মানে তফসিল হয়ে গেল, নির্বাচন হয়ে গেল, সরকার ক্ষমতাতে গেল, নো। কারণ হলো 2014 সালের ইকোনমি, 2018 সালের আমাদের অর্থনীতি, যাই আমরা বলি না কেন, সেটার গ্রোথ এই পর্যায়ে ছিল না। এবং সরকারের মাথার উপরে বিদেশি এত প্রেসার এবং জনগণের ভেতরেও এত ঐক্য তৎকালে মানে 14-18 সালে ছিল না। সুতরাং খুব সহজেই যে জনগণকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে 18 কোটি জনগণকে একদম মেরে কেটে তারা আবার ক্ষমতার মসনদে বসবে, সেটা তারা পারবে না। তারা পারতে গেলে তারা নিজেরা অ্যাক্সিডেন্ট করতে হবে, এবং অ্যাক্সিডেন্ট তারা করবে, এটাই সেটা মানে আমি আমার পর্যবেক্ষণ থেকে আমি নিশ্চিত ভাবে বলতে পারি। তবে সেটা 2 দিন আগার পর। তবে আমরা এমন কোনো অ্যাক্সিডেন্ট চাই না যে অ্যাক্সিডেন্টে বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আর এছাড়া যারা সরকারের কিছু সুবিধাভোগী আছে তাদের কি হবে না হবে, এটা আমাদের কোনো হেডেক হতে পারে না। প্লিজ আপনি কনক্লুড করতে পারেন। Thank you. So Dada, your message to the people of Bangladesh in this regard as a friend of Bangladesh. All right. So Bangladesh is going to get into a very troubled phase in its history. How Bangladesh are going to deal with this will depend a lot on how the international powers behave. Amar mone hoy je the last message that I would sort of like to leave behind is that Bangladeshis the freedom-loving Bangladeshis should be patient, should be a little more patient, and see how things turn out. And I hope things turn out the way they want it to turn out to be. And therefore, I would say good luck to my friends in Bangladesh. থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানটা করলাম আসলে এখানে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছিলাম, বিকজ আপনারা বলছিলেন যে যুক্তরাষ্ট্রের ভূমিকা, যে তারা কি আমাদেরকে লিম্বো সৃষ্টি করে গেল কিনা। এখানে চন্দ্রদাদা যে কথাটা বলেছেন, এই কথাটাই আমি আজকে 3 দিন ধরে আপনাদেরকে বলছি, যে এদেশ চাইলেই কারো উপরে F-16 পার্টি আক্রমণ করতে পারে না। It's a country of law. They have a rule of law, they have a procedure, mechanisms in place every single day. As a result, আমরা দেখে থাকি most powerful president of the US history, আমি যদি বলি যে আমেরিকান সাদাদের সাপোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তির উপরে 76টা আপনার চার্জেস আনা হয়েছে, এবং 3 বার উনি এ পর্যন্ত অ্যারেস্ট হয়েছেন। সুতরাং এই আইন এবং সিস্টেমের বিরুদ্ধে কোনো অবস্থাতেই সরকার যেতে পারবে না, আমেরিকান গভর্নমেন্ট বা সেক্রেটারি অফ স্টেট। বাংলাদেশের ক্ষেত্রে যে পদক্ষেপ নিয়েছে ইউএস গভর্নমেন্ট, এখান থেকে সরার কোনো সুযোগ ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের নাই। কারণ তারা জানে তারা এই জায়গাতে এঙ্গেজ হয়ে তারা জিনিসটাকে তারা আরো খারাপ করে দিয়েছেন। এবং এইখান থেকে সরে যাওয়া মানে এই ডিকটেটর বা শেখ হাসিনা গভর্নমেন্টকে তারা লাইসেন্স এবং সার্টিফাই করে যাওয়া, ইউ আর এ ডিকটেটর, মুভ অন উইথ ইয়ার পলিসিস অর প্রজেক্টস। সো দে উডন্ট ডু দ্যাট। এবং এই ডেমোক্রেটিক গভর্নমেন্ট বা আমি যদি বলি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কমিটমেন্ট টু দ্য ডেমোক্রেসি ধারাবাহিকভাবে চলছে। 3 দিন আগে তারা আপনার গুয়েতামালায় সেখানে তারা রুল অফ ল এবং ডেমোক্রেসিকে আপনার এই ডিস্টেবিলাইজ করার কারণে তারা স্যাংশন সেখানে দিয়েছেন। বাংলাদেশের ক্ষেত্রে গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে হিন্টসটা তারা দিয়েছেন, ইটস নট এ গুড সাইন ফর দ্য বাংলাদেশি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বাট সামথিং কাম আপ উইল কাম আপ। আমি ট্রাস্ট মি। আর যে বিট্রেয়াল, যে বিহেভিয়ার ইউএস এম্বাসির সাথে, ইউএস অ্যাম্বাসাডারের সাথে এবং আপনার আমেরিকান অথরিটির সাথে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের এই জনগোষ্ঠী আওয়ামী লীগের এই সাইকোপ্যাথরা তারা করে যাচ্ছে, দে উইল নেভার ফরগেট দ্যাট। সো এজ এ রিজাল্ট আমি স্ট্রংলি বিশ্বাস করি যত প্রেশার আসুক না কেন, 2023 আমি মনে করি যে এই সরকারের আরো একটা পতনের, চূড়ান্ত পতনের একটা পদধ্বনি। তফসিল ঘোষণা সরকারের পার পাওয়া নয়, তফসিল ঘোষণাটাই করা হয়েছে। আমার ধারণা, আমি বিশ্বাস করি মনে প্রাণে, যুক্তরাষ্ট্রকে তার পদক্ষেপগুলোকে আরো শক্তিশালী এবং জোরালো করার ক্ষেত্রে তারা ত্বরান্বিত করার জন্য দ্রুত কার্যকর instigated and wave the United States government to do that, because আমি চাচ্ছিলাম আগামী মাসে ইলেকশন হোক। কারণ
ইলেকশন হলেই কিন্তু তারা তাদের এই যে আপনার একতরফা নির্বাচনের ক্ষেত্রে যে পদক্ষেপ তারা নিতে পারে, স্যাংশন এন্ড সামথিং লাইক দ্যাট, দে ক্যান ইম্পোজ ইট অন বাংলাদেশি গভর্নমেন্ট রাইট নাও। সো ইট কুড ডিলে শেখ হাসিনার এই ট্যাকটিক্স এন্ড ডার্টি পলিটিক্স এবং এই 16 কোটি মানুষকে বঞ্চিত রেখে এবং ভারতের সহযোগিতায় যে বিদ্বেষ এবং 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 যে বিক্ষুব্ধ আছে, কিভাবে তারা হ্যান্ডেল করবেন ইন দ্য ফিউচার, উই উইল সি দ্যাট। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা যদি সঠিক জায়গা থাকেন কোন ডিকটেটর এবং এই অথরিটারিয়ান গভর্নমেন্টের, কারণ এই অথরিটারিয়ান গভর্নমেন্টের সাথে যেমন নাই ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থনৈতিক, তার দেশের মানুষের সাপোর্ট, সুতরাং এখানে 2023 14 বা 18 মতো রিপিট করে পার পাওয়া যাবে না। এবং এই যে নতুন প্রজন্ম যারা এখন দাঁড়িয়েছে তাদেরকে কোনোভাবেই আপনার বন্ধ করা যাবে, স্তব্ধ করা যাবে না। ওয়ান থিং, ফাইট ফর ইউর রাইটস। আজকে প্যালেস্টাইনের মানুষ, আরব আমেরিকানরা সারা বিশ্বে যেভাবে এক্সপোজ করে দিয়েছে ইসরায়েলি আগ্রাসনটাকে, মনে রাখবেন সেই কথাটা, নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে টু রিস্টোর ইউর ডেমোক্রেসি এন্ড ইউর রাইটস, ফাইট ফর ইউর রাইটস। এবং এরা এই যে কোন দেশের স্বৈরতন্ত্র, বাংলাদেশের স্বৈরতন্ত্র এবং এই অথরিটারিয়ানরা নিপাত চাক, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ মুক্তি পাক। আপনাদের অসংখ্য ধন্যবাদ দাদা এবং পলাশ ভাই ফর কামিং হিয়ার। We will definitely have more programs on various topics and issues in coming weeks and months, inshallah. Assalamu alaikum and good night, ladies and gentlemen. Assalamu alaikum. Thank you all.